যে আমি প্রথম যেখানে অডিশন দিতে গেছিলাম সেই প্রজেক্টটি ছিল P51 স্টুডিওতে এবং প্রজেক্টটির নাম ছিল মাদক। দেখেছিলাম যে ফাইল শর্ট দিতে যাচ্ছে এবং আমি সেখানে একদিনের একটা চরিত্রে অডিশন দিতে গেছিলাম যেখানে আমাকে নেওয়া হয়নি। একটা সময় আমি ক্যাফেতে বা রেস্টুরেন্টে কাজ করতাম যখন আমি বাইরে পড়াশোনা করতাম টু আর্ন মানি। এন্ড আমি তখন থেকে ভাবতাম যে কোনো একদিন আমি নিজে একটা ক্যাফে খুলবো যেখানে আই উইল ইমপ্লিমেন্ট অল মাই নলেজ। আমি তো ছোট পর্দা অভিনয় করেছি, বড় পর্দা একটা কাজ করি, তাতে আমার যদি পায়ের তলার মাটিটা যদি সরেই যায় তাহলে তুমি যে নামটা যে আমাকে আমি এটাই বলছিলাম যে নানা ছাড়াই গল্প, সেটাও কিন্তু আমার ওই বেলুনের পালা থেকে অনেস্ট আমি যে কাজটা করি বা অনেস্টলি কাজটা করার চেষ্টা করি এবং 100% এফর্ট দিয়েছি। বসেছি অনেকটা ওই নির্লোহিত আর হিমুর মাঝা। নমস্কার, অডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে দেবপ্রিয়, আর এই মুহূর্তে আমার সঙ্গে এমন দুজন রয়েছেন যাদেরকে আপনারা টিভির পর্দায় দেখে এসেছেন, দেখেন একসঙ্গে, কিন্তু টিভি নিয়ে শুধু আলোচনা নয়, এমন একটা বিষয় নিয়ে যেটা কোভিড পরবর্তী সময় আরও বেশি করে হয়েছে এবং কোথাও মানুষের ভাব প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, পডকাস্ট। এবং তার নেপথ্যে অবশ্যই সব্যসাচী রয়েছে, আরও অনেকে রয়েছেন, সৌম্য রয়েছে, এবং সেই সঙ্গে তারই এক পার্ট হয়ে এসছে অবশ্যই পায়েল। তো সব্যসাচী এবং পায়েল দুজনকেই স্বাগত। যেটা আমি জানতে চাইবো যে পডকাস্ট নামটা হয়তো এসছে এখন, কিন্তু এইভাবে কথা বলা বা ইন্টারভিউ একটা ধরন আগে ছিল, বা কিন্তু তোমার পডকাস্ট বা আমি যেটা বলি, আমি যেটুকু প্রথমত আমি নামটা কেন এরকম, আমার সেটা খুব ইউনিক নাম, মানে কোথাও মনে হয় অন্তর্লীন কিছু একটা রয়েছে এর মধ্যে, সেটা তো আমি জানবোই, কিন্তু কোথাও এটা কি কোথাও বলতে পারি যে তোমার নিজস্ব ভাগ প্রকাশের মাধ্যম, তুমি যা বলতে চাও কিছুটা হয়তো এই গল্প এগুলোর মাধ্যমে বলতে চাও, বা যেটা তুমি মনে করো, ফিল করো, সেই জায়গা থেকে প্রকাশের মাধ্যম বলবো না, কারণ পডকাস্ট বললেই এখন যেটা হয়ে গেছে যে দুটো মানুষ সামনাসামনি বসে যেটা ইন্টারভিউর মতন করে সেটাকেও যেমন পডকাস্ট বলা হয়, আবার গল্প পাঠটাকেও পডকাস্ট বলা হয়। তো নানান রকমের পডকাস্ট হয়, পডকাস্টের হয়তো অনেক রকম মানে আলাদা আলাদা হয়তো ক্যাটাগরিজ আছে। আমরা কিন্তু নিছকই গল্প পাঠ করে থাকি এখানে, এবং সেই গল্প পাঠটা ভাব প্রকাশের জায়গা আমি বলবো না, বরং আমি এটা বলতে পারি যে অভিনেতা হিসেবে হয়তো বিভিন্ন চরিত্রকে এক্সপ্লোর করা বা সেটা নিয়ে খানিক চর্চা করা, কোনো একটি নতুন গল্পকে আমি নতুনভাবে রিক্রিয়েট করে রিপ্রেজেন্ট করছি মানুষের কাছে, সেই হিসেবেই আমি দেখেছি প্রথম থেকে। কারণ দেখো, খুব সত্যি কথা বলতে আমি ছোট পর্দায় কাজ করি এবং একটা কাজ বহুদিন ধরে চলে, 1 বছর 2 বছর, যেমন আগের যে প্রজেক্টটা করেছি সেটা 3 বছরের বেশি ধরে চলেছে। তো এই যে এতখানি সময় ধরে আমি একটাই চরিত্র করে যাচ্ছি, তা আমার কোথাও একটা মনে হয় এই অডিও স্টোরির মাধ্যমে আমি হয়তো অন্যরকম কোনো চরিত্রকে আমি এক্সপ্লোর করতে পারি বা অন্যভাবে হয়তো নিজেকে ফুটিয়ে তুলতে পারি। রাইট, হ্যাঁ, এই জায়গাতে যেটা প্রশ্নটা আমি হয়তো আরো পরে করতাম, যে অভিনেতাদের ক্ষেত্রে সেটা আমার মানবে যে অভিনেতাদের একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এক মানুষ হয়ে সারা জীবনের অনেকগুলো মানুষ হয়ে উঠতে পারি, মানে এটা অভিনেতার সবচেয়ে বেশি পারে। আমি ডাক্তার হতে পারি, আমি একজন খুনি হতে পারি, মানে এতগুলো জীবন যাপন করতে পারো। তো সেইটা কোথাও আমি এই প্রশ্নটা আসতাম তোমার কাছে, যে কোথাও তোমাকে যে ধরনের রোলে অফার করা হচ্ছে, মানে এখন অবভিয়াসলি ভালোই চলছে সবে এবং পছন্দ, আমি তোমারও নিশ্চয়ই পছন্দের আমি জানি, কিন্তু কোথাও একটা অভিনেতা হিসেবে একটা খিদে থাকে যে আমি সব্যসাচী চৌধুরী, আমাকে রামপ্রসাদ দিতে হবে, আমাকে সাধকের চরিত্র সবসময় দিতে হবে এমন নয়, আমি অন্য কিছু করতে পারি। কোথাও সেই খিদেটা খুব বেশি করে এখানে কাজ করে। আমাকে যে অন্য চরিত্র দেয় না তা কিন্তু নয়, মানে আমাকে অনেক অন্য চরিত্রের কথাই বলা হয়েছে, কিন্তু সামহাউ আমি এমন চরিত্র পছন্দ করি যেটা নিয়ে আমি নিজে হয়তো কিছুটা মানে আমি নিজে সেখান থেকে কিছু পাবো, আমি নিজে সেটা নিয়ে কিছুটা পড়াশোনা করব, আমার সেটা ভালো লাগে। সেটা মাইথোলজি হতে হবে তা নয়, দ্যাট ক্যান বি পিরিয়ডিক্যাল অ্যাজ ওয়েল। কারণ আমার মনে হয় যে এমন একটা চরিত্র নিয়ে আমি কাজ করতে পারি যেটার বিষয়ে আমার নিজস্ব কিছু ইনপুটস আমি দিতে পারবো। কেবলমাত্র মানে আগামীকাল কি হবে আমি জানি না, বা কোন দিকে গল্প ঘুরবে আমি জানি না, সেইটা আমার খুব একটা পছন্দ হয় না। আমি ওই জার্নিটা দেখতে পছন্দ করি। আমি আসবো এই প্রশ্ন, যাই ওখান থেকে একটা কিউ আমার কাছে এসেছে। অনেক দিন ধরে অনেক রকমের চরিত্র করে আসছো, এখনো করেছো, এই অভিজ্ঞতাটা তোমার কাছে নতুন? একদম মানে একদম তো মানে ছোটবেলাতে আমাদের সবার গল্প শোনার একটা হ্যাবিট
সবচেয়ে বেশি ছিল, গল্প বলার হ্যাবিটটা খুব একটা আমাদের নেই, জানি না ভাই বোনদের শোনানোর কোনো ছিল কিনা। তো কিন্তু এইটা কেমন পুরো এক্সপিরিয়েন্সটা ছিল আর কি? এক্সপিরিয়েন্সটা বলতে আমি প্রথম থেকে খুব ভয় ছিলাম। যখন সৌম্য অ্যাপ্রোচ করেছিল, আমি কখনো তো এইরকম ধরনের কাজ করিনি। তো হঠাৎ হয় না একটা এনলাইটমেন্ট হয়, যে মনে হলো না সব কিছু তো আমি অ্যাক্টর, তো আমাকে এক্সপ্লোর করতে হবে এই দিকটাও আমি পারি কিনা। তো একটা চেষ্টা করেছি, এবার দর্শক শ্রোতা যারা আছেন তারা শুনবেন, তারপর তারা ফিডব্যাক দেবেন, তাহলেই বুঝতে পারবো আমার কনফিডেন্স লেভেলটা হাই না লো। তো দেখা যাক কি হয়। বাট মোরওভার আমার এক্সপিরিয়েন্সটা অসম্ভব ভালো, এবং যেভাবে এরা কাজটা করছে সব কিছু দিয়ে, মানে এরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড বিজি, মানে হয়তো কেউ কেউ আমার থেকেও বিজি, তার সত্ত্বেও মানে তাদের কাজটা সামলে, তাদের বাড়ি ঘরদোর সামলে একটা সময় বের করে রেকর্ডিং করা। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে গ্যাজেটটা, এটা কিন্তু ট্রাভেল করে সবকটা জায়গায়, মানে যারা যারা ভয়েস ওভার আর্টিস্ট আছেন তাদের বাড়িতে এই গ্যাজেটটা যায়। কোনো স্টুডিও নেই, রেকর্ডিং স্টুডিওতে হয় না, কারোর বাড়িতে ড্রয়িং রুমে বসে হচ্ছে বা স্টাডি রুমে বসে গোটা ব্যাপারটা রেকর্ড হচ্ছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং প্রসেস। সবটা মিলিয়ে আমার তো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ইটস এ ডিফারেন্ট কি বলবো জনরা ফর মি। তো আমার দুজনের কাছে যেটা বলছিলাম যে অভিনেতাদের ক্ষেত্রে বিশেষ করে কদিন আগে জয়াসের সঙ্গে কথা হচ্ছিল, যেটা বলছিলাম যে গল্প শোনা, ছোটবেলা থেকে গল্প শোনা একটা বড় পার্ট প্লে করে অভিনেতা পরবর্তীকালে, যে সেই গল্পগুলো কোথাও মনের মধ্যে গেঁথে থেকে যায় এবং সেই চরিত্রগুলো, এবং একই সঙ্গে তো সেইটা তোমাদের ক্ষেত্রে কতটা ছোটবেলার গল্প শোনা বা কিরকম ছিল, মানে দুজনের ক্ষেত্রে জিজ্ঞেস করবো যে মা ঠাকুমার কাছে। আমার দিদা যখন বেঁচে ছিলেন, আমি বেসিক্যালি আগে মামার বাড়িতে থাকতাম, তো তখন ওই গরমের ছুটি বা শীতকালে অনেকটা ছুটি পেতাম, তো ছাদে বসে আচার চুরি করে খাওয়া, তার সাথে দিদার গপ্প, এগুলো সব মিক্স অ্যান্ড ম্যাচ হয়তো। মানে যখন আমি ওই পার্টটা করছিলাম বা যখন ওরা যখন আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল, তো অ্যাকচুয়ালি ভিশনে দিদার মুখটা, মানে দিদা বসে আছে, আমরা কাজিনরা বসে আছি মাদুরের ওপর, এইগুলো ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল। সো অনেস্টলি ইটস লাইক আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া। একদম আমার ছোটবেলা শুরু হয় মানে গল্পের সাথে যে পরিচয়টা আমার ঠাকুমাকে দিয়ে। আমি ঠাকুমার কাছে অজস্র গল্প শুনতাম, ঠাকুমার নিজস্ব গল্প, ঠাকুমার ঝুলির গল্প, এবং তারপর আমার বাবার থেকে গল্প শুনতাম। আমার বাবার ছোটবেলার বই আমি পড়তে শুরু করি, এখনও আছে আমার কাছে, কমিক্স পড়তে আরম্ভ করি। সেইভাবে আর কি আমার আলাপ গল্পের সাথে। আর আমি এই যেটা তুমি বললে যে কতটা সেটা ইম্পর্ট্যান্ট, কিছু জিনিস গেঁথে যায় মনে, যে মানে আজকে এই যে রাক্ষস খক্ষসের গল্প ছোটবেলাতে সবাই শুনে থাকে, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, তুমি চাইলেও অন্য কোনো সুরে বলতে পারবে না, কারণ ওই সুরটা মাথায় গেঁথে গেছে, কারণ ওটা এতবার শুনেছি ছোটবেলাতে। তো এইটা আমার কাছে মনে হয় যে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় অবধি। নাও কামস দ্য সেকেন্ড পার্ট, যেখানে তুমি বলছো যে ভিজুয়ালাইজ করবার যে বিষয়টা। আরেকটু যখন বড় হলাম, যখন আমি কাকাবাবু পড়তে শুরু করলাম, ফেলুদা পড়তে শুরু করলাম, অর্জুন পড়তে শুরু করলাম, তো আমি তো ইমাজিন করতাম তখন যে আমি শুনতাম, আমি যাচ্ছি কাকাবাবুর সাথে, আমি ইমাজিন করতাম যে এটা ঘটছে আমার চোখের সামনে, কারণ তখন ওইটাই একমাত্র আমার এন্টারটেনমেন্ট ছিল, কারণ আমার কাছে ফোন ছিল না, আমার কাছে ল্যাপটপ ছিল না, আমি ওই বইটা পড়তাম আর আমি ওটাই ইমাজিন করে নিতাম যে এখন এই ঘটছে আমার চারপাশে। প্রবাবলি সেইভাবেই আমার অভিনয় খিদেটাও বাড়ে, এবং আমার মনে হয় যে মানে কোনো চরিত্রের বিষয়ে আমার একটা ইনকুইজিশন গ্রো করে আর কি। এই একটু আগে যেটা বলছিলে যে এই যে হঠাৎ করে মোড় বদল, এইটা তুমি পছন্দ করো না, সেই জন্যই তুমি কিছুটা আর কি এমন একটা করো যেটা একটা ট্র্যাকটা অনেকদিন ধরে একই রকম থাকবে, যার জন্য হয়তো এই ধরনের চরিত্রে হ্যাঁ করো। তো সিরিয়ালের ক্ষেত্রে তোমরা সিরিয়াল করেছো, তো করেইছে অনেক রকম, তো সেটা তো এটা নিয়ে সবচেয়ে বড় অভিযোগ ওঠে যে কখন কি গল্প কি মোড় নিয়ে নেয়, তার কোনো মিনিংলেস বলা হয় কিছু কিছু সময়, কিছু ক্ষেত্রে তার সপক্ষে অনেক যুক্তি আছে। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে তুমি তো ওয়ান অফ ইন্ডাস্ট্রির একজন, এত তো বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ তোমার সিদ্ধান্তটা এটা, কিন্তু সেক্ষেত্রে এটাও নয় কি যে একজন অভিনেতা মানে প্রভুচারীর মতো অভিনেতাকে আমরা অন্য চরিত্রে দেখতে পাচ্ছি না? না না, দেখো মানে এই যে যেটা বললে ইন্ডাস্ট্রিটা এত বড় এবং সেখানে এতজন অভিনেতা অভিনেত্রী পাঠ করেন, অনেক ভালো ভালো মানুষ সেখানে অভিনয় করছেন। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, আমার হয়তো মনে হয় এরকমভাবে, সবার যে মনে হবে তা তো নয়,
এবং আমি যে এটা বলছি না যে এই ধরনের চরিত্রতে গল্প যে অনেক কিছু চেঞ্জেস হয় না বা অন্য কিছু হয় না তা নয়, বাট কোথাও একটা একটা তারে বাঁধা থাকে। যেমন আমি যদি আজকে রামপ্রসাদের কথা বলি কি বামার কথা বলি, যেটাই বলি না কেন, আমি জানি যে উনি এখানে জন্মেছিলেন, উনি মা কালীর ভক্ত ছিলেন, উনি গান রচনা করেছিলেন, দিস ইজ দ্য জার্নি। এবার তার মাঝখানে হয়তো অনেক গল্প আসবে, অনেক সেখানে হয়তো অনেক কিছু ক্রিয়েট করা হবে, সেটা শোয়ের স্বার্থে হোক বা যেভাবেই হোক না কেন, চরিত্রটা যে তারে বাঁধা আছে আমি কিন্তু সেটা প্রথম থেকে জানি এবং আমি সেইভাবেই চরিত্রটাকে সেট করে রেখেছি। এবার যাই আসুক গল্পে আমি সেই অনুযায়ী রিয়াক্ট করতে করতে যাব। দিস ইজ হাউ আই ইন্টারপ্রেট। তার মানে এই না যে সবাই তাই করবে, সবার একটা আলাদা আলাদা মতামত থেকে থাকে। তো হ্যাঁ, এবার যদি তুমি বলো যে আমি অন্য চরিত্র করব না, কেন করবো না আমি বলছি না, সেরকম ভালো কোনো চরিত্র হলে আমার অবশ্যই ইচ্ছা করে করতে। আমি যদি বলি যে ধরো তোমার তো একটা ইমেজ তৈরি হয়েছে, মানে আমি পর্দার ইমেজের কথাই বলছি, বাইরেও একটা ইমেজ আছে অবভিয়াসলি, পর্দার ইমেজ তৈরি হয়েছে। ধরো তোমাকে একটা খুনির চরিত্র অফার করা হলো, আমি জানি তোমার অনেক ভক্তরা মেনে নিতে পারবে না, তুমি কি করবে? এবার তুমি যদি আমাকে বলো খুনির চরিত্রে, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে যে গল্পের খাতিরে সেই খুনিটি কে। আজকে যদি তুমি আমাকে বলো যে আমি হ্যানিবাল লেক্টারের চরিত্রে অভিনয় করছি, তাহলে সাইলেন্স অফ দ্য ল্যাম্বে আমি ডেফিনেটলি বলবো যে আমি হ্যানিবাল লেক্টারই হব, আমি সেখানে পুলিশ ইন্সপেক্টরটা হব না, তাই না? কিন্তু যদি তুমি আমাকে বলো যে আজকে জয়ন্ত মানিকের একটি গল্পে আমি খুন করেছি, লাস্টে আমাকে ধরে জেলে পুরে দিচ্ছে, তাহলে কি আমি জয়ন্ত হতে চাইবো না আমি সেই খুনিটা হতে চাইবো? There comes the question. I would prefer to be the Hannibal Lecter of the story. নেগেটিভ চরিত্র করতে পারো, কিন্তু obviously আমার সেই মানে আমার খিদেটা যদি মেটে তাহলে। দুজনের কাছে প্রশ্ন থাকবে, অভিনয় জীবনের এখনো অবধি সবচেয়ে বড় প্রাপ্তি এবং অপ্রাপ্তি কি অভিনেতা হিসেবে, সেটা পার্সোনাল এবং প্রফেশনাল? এখনো অনেকটা জার্নি বাকি আছে, যেটুকু বলবো মানে 18 বছরে বেসিক্যালি আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। সো ওরকম ভাবে ট্যাগ করে দেওয়া যে না এটা আমার বেস্ট মোমেন্ট, আই এনজয় এভরি ক্যারেক্টার। একটা শেয়ার করি, যেহেতু নেগেটিভ ক্যারেক্টারটা উঠলো, আমি একটা প্রজেক্ট করেছিলাম, সেটা মানুষের পছন্দ হয়নি কারণ তারা আমাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পছন্দ করছেন না, কিন্তু তারা অন্যদিকেও বলছেন যে তুমি ভীষণ ভালো অভিনেত্রী। তো আমি ওই ক্যালকুলেশনটা বুঝতে পারলাম না, আলটিমেটলি সেই প্রজেক্টটা অনেকদিন হলো না, বাট ওই জার্নিটা আমি খুব এনজয় করেছিলাম কারণ দ্যাট ওয়াজ ডিফারেন্ট ফর মি। 18 বছর আমার 9 বছর, এক্স্যাক্টলি হাফ। তো যা বললো তারও হাফই আসবে এমনি আর কি, মানে অভিনয় হিসেবে আমি ওই অর্থে বলছি আর কি, মানে ব্যক্তিগত স্তরেও কি উপলব্ধি বা এটা যেটা মনে হচ্ছে হ্যাঁ সেটা অভিনেতা না হলে তো এটা পাওয়া হতো না। দেখো আমার জার্নিটা যদি আমি বলি, আই স্টার্টেড অফ অলমোস্ট অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট 9 বছর আগে, এবং আমি দুদিন আগে সেটাই বলছিলাম পায়েলদিকে যে আমি প্রথম যেখানে অডিশন দিতে গেছিলাম সেই প্রজেক্টটি ছিল P51 স্টুডিওতে এবং প্রজেক্টটির নাম ছিল মা দুর্গা। তো আমি দূরে দেখেছিলাম যে পায়েলদি শট দিতে যাচ্ছে এবং আমি সেখানে একদিনের একটা চরিত্রে অডিশন দিতে গেছিলাম যেখানে আমাকে নেওয়া হয়নি। ইট টুক মি 9 years টু সিট অন দ্য সেম সাইড অফ দ্য টেবিল। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই এতখানি জার্নিটাই আমার কাছে, আমি এটাই এনজয় করি, আমার কাছে কোনো পার্টিকুলার মোমেন্ট নয়। এবং এই জার্নিটা এখন 9 বছর হয়েছে, আমার যখন 18 বছর হবে আমি জানি না যে তখন আমি কোথায় গিয়ে পৌঁছাবো, বাট দেন আমার এই জার্নিটাই ভালো লাগে। তো রাইট, তুমি যে ধরনের চরিত্র করো আমি এটা জানা যে কোথাও একটা কামনেস তো আছে, এই চরিত্রটার মধ্যে একটা কামনেস আছে, একটা শান্তি আছে। কোথাও তোমার ব্যক্তিগত জীবনের কামনেস আনার ক্ষেত্রে কি এই ধরনের চরিত্র কোথাও হেল্প করে? না, বরং উল্টোটা। আমি ব্যক্তিগত জীবনে যথেষ্ট কাম অ্যান্ড কম্পোজড, তো সেটা হয়তো আমার চরিত্রগুলোতে রিফ্লেক্টেড হয়। আচ্ছা আচ্ছা, সুতরাং উল্টোটাই হয়ে থাকে। সবসময় মানুষ বলে যে তুমি চরিত্র থেকে কি পেলে, অ্যাকচুয়ালি তা নয়, চরিত্রটা হয়তো আমার থেকে অনেক কিছু পায়। রাইট রাইট। এই চরিত্র থেকে আমি বলবো একটা খুব সাম্প্রতিককালে একটা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ একটা প্রশ্ন আছে যে চরিত্রে ঢোকা বেরোনো। এবার কেউ কেউ মনে করেন চরিত্রের ঢোকা বেরোনো তো যায় না, ওটা হয় না। তো সেক্ষেত্রে তোমরা কি মনে করো, মানে যখন বিশেষ করে ধরো যে চরিত্রটা, এই যে তুমি যখন রামপ্রসাদ হচ্ছে বা তুমি যখন বা দুর্গা হয়ে উঠছো, তো সেইটাকে কিভাবে যাপন করো? এই জার্নিটা না এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট, কারণ আমরা একটা ফেজ দিয়ে যাই
এবার যখন আমার মেকআপ বা কস্টিউম বা হেয়ারটা হয়ে যাচ্ছে তখন আমার চরিত্রটা ওটা আমি হয়ে যাচ্ছি। এবার মেকআপ রুম থেকে যখন আমি ফ্লোরে যাচ্ছি আমি ওটাকে ক্যারি ফরওয়ার্ড করছি। যখন আমাকে অ্যাকশন বলা হচ্ছে আমি পুরোপুরি ওটা। এবার যখন আমি প্রথম এই কাজটা শুরু করি, মানে এই ক্যারিয়ারে আমার প্রথম কাজ শুরু করি, তখন এই প্রসেসটা আমি ইউজ টু হইনি। আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে গেলাম, এই সুইচ অন সুইচ অফ এটা বুঝতে শিখলাম। এখন এটা কিছুটা হলেও রপ্ত করতে পেরেছি। যখন কাট বলছে আমার ফিউ সেকেন্ডস লাগছে ওটা থেকে বেরিয়ে আসি। তো ইটস লাইক আ জার্নি, আর ওটা লার্নিং প্রসেস, মানে ম্যাচুরিটি লেভেলটা হয়তো একটু বেড়েছে। মানে অ্যাকশন বলে অ্যাকশন, কাট বলে কাট কি, ইটস নট সো হয় না। এটাই জানতে চাইছি। দেখো এটা মানে ছোটো মুখে বড় কথা হবে, বাট আমার এটা সবসময় মনে হয় যে মেনলি দুই ধরনের অভিনেতা হয় এবং আমি দেখেছি সেভাবে। একজন হয় যে খুব ইনস্টিংক্টিভ, যেটা আছে ফাটসে সেটা বেরিয়ে আসে। আরেকজন হয় যে একটু মেথডিক্যাল, যে একটুখানি মানে নিজে কম্পোজ না হলে বা ভাবনা চিন্তা না করে এলে সেটা বেরোয়। আমি ওই দ্বিতীয় ক্যাটাগরি, এবং আমি খুব একটা কোনো কালেই ভালো স্টুডেন্ট ছিলাম না, তো আমাকে একটু ভাবনা চিন্তা করে নিয়ে আমাকে করতে হয়। তো যখন আমি এরকম কোনো কাজ করি তো প্রথমে বেশ কিছুটা পোর্শন আমি ওটার মধ্যেই থাকি, আমার বেরোতে একটু সমস্যা হয়। ইভেনচুয়ালি খুব আস্তে আস্তে ব্যাপারটার সাথে যখন মানিয়ে নিতে পারি তখন ইট বিকামস এ প্রসেস, হ্যাবিট আর কি। রাইট। দুজনের ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যেটা আমার ব্যক্তিগত সবসময় মনে হয় যে ওকে তো আমি অনেকদিন ধরে দেখেছি, বা আমরা সবাই দেখেছি, তোমাকে অফলেট দেখেছি, যে এই ইন্ডাস্ট্রি থেকে তো বিতর্কে খুব সহজে অনেকে জড়িয়ে পড়ে। তোমরা কিভাবে কোনোদিনও বিতর্কের ছায়া বানালে, সেটা কিভাবে, সেটার কি রহস্যটা কি? তার সঙ্গে যে প্রশ্নটা আছে, যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগত স্তরে, যে তোমাদের দুজনের পা ভীষণ মাটিতে, এটা আমার পার্সোনাল অনুভূতি বরাবরই। তোমাকে আমি অনেকদিন ধরে ওই চেনা সূত্রে, তো সেটা কতটা কঠিন বা সোজা? কঠিন কিছুই না, মানে আমি তো মানে ছোট পর্দায় অভিনয় করেছি, বড় পর্দায় একটা কাজ করেছি, তাতে আমার যদি পায়ের তলায় মাটিটা যদি সরেই যায় তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? সো আমার কাছে এইগুলো ম্যাটার করে না। আমি এখনো অটোতে ট্রাভেল করি, ছেলেকে স্কুলে যে দিতে যাই মাঝে মাঝে অটো করেই যাই, আর ওরকম মানে আমি ইটস ওকে ফাইন। আমি নিচে হাঁটলে আমাকে, এই যে আমি রাত্রিবেলা হাঁটি, আমাকে প্রশ্ন করা হয় তুমি হাঁটছো, আমি কি মানুষ তো, আমি ওয়েট ঝরাচ্ছি, আমি হাঁটছি, হোয়াটস দ্য পয়েন্ট? মানে ইটস নট আ বিগ থিং, আমি মানুষ, আমাকে ঝরাতে হবে তো আমাকে হাঁটতে হবে। আমি আনকমফোর্টেবল আর ফিল করি না, কিন্তু একটু অবাক লাগে, বাট ঠিক আছে, হয়তো এই প্রফেশনে থাকলে এরকম আসবে প্রশ্ন। বেশ, দেখো আমি যেভাবে বড় হয়েছি একটা পয়েন্টের পর থেকে, আমার স্টুডেন্ট লাইফ বলো বা অভিনয় জীবন বলো, তো সেখানে না মানে আমি প্রতিবারই ঠেকে শিখেছি, আমি কাজ করেছি নিজের হাতে কলমে। তুমি একটু আগে বলছিলে যে আমার সাথে ক্যাফেতে দেখা হয়েছিল লাস্ট টাইম, তো হ্যাঁ, আমার এবং সৌরভের একটা ক্যাফে আছে, সেটা অনেকে জানে, বা আমার বন্ধু বান্ধবরা অনেকে বলেছে যে হ্যাঁ তো ক্যাফে খুলেছি সময়। তো এই যে ক্যাফেটা খোলা, এটার পেছনে একটাই কারণ একটা সময় আমি ক্যাফেতে বা রেস্টুরেন্টে কাজ করতাম যখন আমি বাইরে পড়াশোনা করতাম, টু আর্ন মানি। অ্যান্ড আমি তখন থেকে ভাবতাম যে কোনো একদিন আমি নিজে একটা ক্যাফে খুলবো, সেখানে আই উইল ইমপ্লিমেন্ট অল মাই নলেজ ইনটু। তো এটা না মানে তুমি যে বলছো না যে মানে মাটিতে পা রাখা বা মাটি থেকে পা তুলে নেওয়া ইত্যাদি, এটা আমার মনে হয় যে এটা তো পার্সপেক্টিভের উপরে ভ্যারি করে, যে দেখছে তার উপরে, এটা আমার উপর নয়। আজকে তুমি যদি এটা কখনো ভাবো যে হ্যাঁ মানে মানে একটা ক্যাফে আছে বা সেখানে যায়, বা তুমি এটাও ঠিক, তুমি যদি যাও, আমি সেখানে নিজের হাতেই কাজ করি, আমি এখনও ওখানে গেলে রান্না করি, বা আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াতে পারি, বা মানে আমি করি, সেটা আমার ভালো লাগে করতে। তার মানে এইটা না যে মানে আলাদা করে যে কিছু তার জন্য বোঝানো যায় বা ইমপ্লিমেন্ট করা হয় তা নয়। অভিনয়ের ক্ষেত্রটাও তাই, মানে আমি এটাকে একটা কাজ হিসেবেই দেখি, আলাদা করে যে আমি সাংঘাতিক কিছু করছি তা তো নয়। এবং প্রচুর ভালো ভালো অভিনেতারা রয়েছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, যা ধারে কাছেও আমি আসিনি। There's no point আমি কেন খামখা মাটি থেকে পা তুলে নেবো। অ্যান্ড অ্যাগেন 18 বছর 9 বছর
না 18 বছর 9 বছর যেমন আছে সেরকম 2 বছরেরও অনেক এক্সপেরিয়েন্স আছে যেগুলো মানে আমি দেখো কারণ নাম বলছি exceptions না, are always there, তো আমি সেটা নিয়ে not কথা exception বলছি। মাটিতে পা না থাকাটা এক্সেপশন নয়, এক্ষেত্রে মাটিতে পা থাকাটাই এই ইন্ডাস্ট্রিতে কেন যে কোনো ইন্ডাস্ট্রি যখন নাম হয়ে যায়, কারণ মাটিতে পা থাকাটাই হচ্ছে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি এটা বললাম আর কি, মানে এটা আমাদের অবজারভেশন এতদিনে, শুধুমাত্র আমি অভিনয় বলে বলছি না, এনি যেখানে পপুলার হওয়ার একটা জায়গা আছে, ফেমাস হওয়ার জায়গা আছে লোকে, তো সেই জায়গাটা দেখো আই উইল বি ভেরি অনেস্ট, মানে আমি সবসময় শেয়ার করি আমার জীবনের গল্প বা কিছু। আমিও অনেকেই দেখি, মানে ধরো শুটিংয়ে গেলে তারা একরকম হয়ে যায়, বাইরে থাকলে হয়তো একরকম থাকে, তাই না? তো এবার শুটিংয়ে গিয়ে আমি মনে করলাম যে এখানে আমার প্রোডাকশনে কেউ রয়েছে, আমি তাকে ব্যাগ ফ্যাগ সব ধরে দিলাম যে ভাই তুমি পৌঁছে দাও গিয়ে আমার ঘরে। আমি দিনের পর দিন কেনেলওয়ার্থ হোটেলে বেল বয়ের কাজ করেছি যখন আমি ট্রেনিং করতাম, হোটেল ম্যানেজমেন্টে যখন আমি ছিলাম এখানে। তো আমার সেটা এখনও মনে হয় যে আমি সবসময় নিজের ব্যাগ নিজেই ক্যারি করি, শুটিং বলে না, আমার বাড়িতে যদি তাই করতে হয় তো আমি সেখানে গিয়ে আলাদা কেন করব? আমি বড় হয়েছি বেলুড় মঠের একটা পাড়ায়, এবং আমি এখনও ছুটি পেলে সেখানেই যাই, আমার পুরনো বন্ধুদের সাথে খেলি, সময় কাটাই আমার, তো ওইভাবেই আর কি, মানে আলাদা করে আমাকে মানে অ্যাকচুয়ালি ন্যাড়া ছাদের গল্পের জন্য অনেক কিছু কনসেপ্ট বেরিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, ন্যাড়া ছাদের গল্পে তুমি যে নামটা যে আমাকে জিজ্ঞাসা করছো, এটাই বলছিলাম যে ন্যাড়া ছাদের, সেটাও কিন্তু আমার ওই বেলুড়ের পাড়া থেকেই, মানে আচ্ছা যদি সেভাবে দেখতে অনেক কটা নাম প্রথমে আমাদের বাছা হয়েছিল, সেখান থেকে ডিসাইড করা হচ্ছিল যে কোনটা বাছা হয়। তো তখন আমার মনে হয় যে ছোটোবেলাতে আমাদেরও এরকমই একটি ন্যাড়া ছাদ ছিল আমাদের এক বন্ধুর বাড়িতে, এবং সেখানে আমি আবার তাদের বাড়িতে পড়তেও যেতাম, ঠিক আছে, তার দাদা আমাকে পড়াতো। তো পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা সবাই ছাদে উঠে ওখানে বসে গল্প করা হতো, যিনি পড়াতেন তিনিও ওপরেই বসতেন আমাদের সাথে। তো সেটা একটা রাত্রেবেলা আড্ডাটা, কারণ আমার যেহেতু আমার বীরভূমে জন্ম, বীরভূমে এক তো হচ্ছে এমনি রাত্রেবেলা গিয়ে বসা, প্লাস আর কারেন্ট চলে গেলে আরো সেখানে বসা, গল্প এবং গান, এই যে পারবে গান করছে। এবং মানে ব্যাপারটা এমন ছিল যে 10টা অবধি পড়ার কথা, 9টার পর থেকে হয়ে গেছে চলো, হ্যাঁ, তো যাতে ওইটুকুনি একটু গল্প করা যায় তারপর বাড়ি ফিরে যাবো, তো এইটাই হতো। তো ন্যাড়া ছাদের ব্যাপারে তোমার যে গল্প, সেটা তোমার কিরকম? নেকি গল্পটার নাম। আর মানে যা বললাম আগে যে আমার এক্সপিরিয়েন্সটা খুবই মানে অসাধারণ, বলবেন আন্ডারস্টেটমেন্ট, কারণ প্রথমবার একটা পডকাস্টে এরকম ভয়েস দিচ্ছি। প্রথমে তো কাউকে চিনতাম না, এদের আস্তে আস্তে চেনা পরিচয় শুরু হয়েছে। সব্যসাচীকে চিনতাম, ওদের একটা কি বলবো গ্যাদারিং হয়েছিল, তখন ওটা পিকনিক ছিল সম্ভবত, হোদলসেই হয়েছিল। তো সেখানে অ্যাপ্রোচ করে সৌম্য যে প্লিজ এই একটা গল্প করো তো, একটু মানে যা হয় না আমি পারবো না করে করে ভয় পেয়েছিলাম। তারপর মনে হলো দিমাগ কি বাত্তি জ্বালি হয় না, আমি তো একজন অ্যাক্টর পারফর্মার, আমাকে তো করা উচিত, কমফর্ট জোনটা থেকে বেরিয়ে একটা কাজ করা উচিত। তো সেই কাজটা করলাম, এবং দেখা যাক ওটা যখন অন এয়ার হবে দর্শক বলবে কিরকম হয়েছে। তো এই ন্যাড়া ছাদ থেকে গল্প থেকে কি আরো অন্য কিছু শাখা প্রশাখা বেরোনোর চিন্তা ভাবনা রয়েছে মাথায়? না এটাই না, মূলত মানে আর সময় পাই না, কিন্তু হ্যাঁ আমার লিখতে ভালো লাগে, মাঝে মাঝে লিখি। সেই লেখাগুলি বইয়ের আকারে বেরিয়েছে কিছু, আর বাকি মানে আমরা ন্যাড়া ছাদেও সেরকম পাঠ করে থাকি যেগুলো স্বরচিত কিছু, আর অবশ্যই বাকি তো বাংলা সাহিত্য বা বিশ্ব সাহিত্যের অনুবাদ, সেগুলো আমরা পাঠ করে থাকি সেখানে ন্যাড়া ছাদে। তো পরবর্তীকালে ইচ্ছা আছে যে এটাকে আরেকটু বড় আকারে দেখার, বা আরো ভালোভাবে যাতে করা যায়। রাইট। এবারে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আশা করবো ন্যাড়া ছাদের গল্প সবার ভালো লাগবে। তুমি বলে দাও আমাদের সাবস্ক্রাইব করতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব। ন্যাড়া ছাদের গল্প শুনতে তো হবেই, এবং অনেক ধরনের গল্প পাওয়া যাবে, হয়তো নিজেদের ছাদের গল্প, নিজেদের মনের গল্প, অনেক কিছুর হয়তো ঠিকানা পাওয়া যাবে, এবং অবশ্যই ফিরে যেতে যাওয়া যাবে, ছোটবেলা থেকে শুরু করে অনেকেই ফিরে যেতে পারবে। এবং গল্প শোনা, যেটা বললাম সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখন আর শোনার সুযোগ পাই না কোথাও। তো সেই জানার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাস্ট এটাও হয়তো প্রশ্নটা একটু লাগতে পারে, লাস্ট দুজনকে এটাই প্রশ্ন, যদি আমি বলি তোমাদের মানে আমরা তো এক একজন এক রকম, মানে আমার কাছে পায়েল একরকম, সব্যসাচী যেরকম, আরেকজনের কাছে একরকম, তো আমরা নিজেরাও তো একটা নিজেদের একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকে যে হুইজ পায়েল বা হুইজ সব্যসাচী। তো আমি তোমাদের ক্ষেত্রে লাস্ট জিজ্ঞেস করি যে
মানে পায়েল কে, মানে ইফ আই ওয়ান্ট টু সে, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লোর মাইসেলফ। আমার মনে হয় উল্টো দিকে মানুষগুলো যারা বসে আছে তারা যদি বলে দেয় তাহলে আমি সবথেকে বেশি খুশি হব। জানি না, কখনো নিজেকে মানে ওরকম ভাবে এক্সপ্লোর করতে চাইনি, বাট আমার মনে হয়েছে আমি অনেস্ট, আমি যেই কাজটা করি বা অনেস্টলি কাজটা করার চেষ্টা করি এবং 100% এফর্ট দিই সেটাতে। এবার আউটকামটা কি হয় সেটা তো জানি না। ভেরি নাইস। তবে নাড়াছাড়ার গল্প যখন গল্পের কথা দিয়েই বলি, সব্যসাচী অনেকটা ওই নির্লোহিত আর হিমুর মাঝামাঝি। क्या बात, थैंक यू सो मच।